দাম্পত্য জীবন, লেখক সৈয়দ মুজতবা আলী। যাদের ঝর্তি পড়তি মাল কুড়িয়ে নিয়ে ভাঙিয়ে খাচ্ছি, অর্থাৎ পঞ্চতন্ত্র তৈরি করছি, তাদের সঙ্গে দেশের পাঠক পাঠিকার যোগসূত্র স্থাপন করার বাসনা এই অধমের প্রায়ই হয়। তাঁদেরই একজন আমার এক চীনা বন্ধু, সত্যকার জহুরি লোক, লাওৎসে, কনফুসিয়ে টইটুম্বুর হয়ে আছেন। তত্ত্ব আলোচনা আরম্ভ হলেই শাস্ত্র বচন ওষ্ঠাগ্রে। আমি যে পদে পদে হার মানি সে কথা আর রং ফলিয়ে তুলি বুলিয়ে বলতে হবে না। ক্লাবের সুদূরতম প্রত্যন্ত প্রদেশে একটি নিম গাছের তলায় বসে তিনি আপিস ফাঁকি দিয়ে চা পান করেন। তাঁর কাছ থেকে আমি তার এলেম হাসিল করেছি। তারই একটা অফিস ফাঁকি দেওয়া। কাছে পৌঁছতেই এক গাল হেসে নিলেন। অর্থ সুস্পষ্ট, ছোকরা কাবেল হয়ে উঠেছে। আর কদিন বাদেই অফিস যাওয়া বিলকুল বন্ধ করে পুরো তনখা টানবে। ইতিমধ্যে এক ইংরেজও এসে উপস্থিত। রসালাপ আরম্ভ হলো। কথায় কথায় বিবাহিত জীবন নিয়ে আলোচনা শুরু হলো। সাহেব বললেন, লন্ডনে একবার স্বামীদের এক 2.5 মাইল লম্বা প্রসেশন হয়েছিল স্ত্রীদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যে। প্রসেশনের মাথায় ছিল এক 5 ফুট লম্বা টিং টিঙে হাড্ডিসার ছোকরা। হঠাৎ বলা নেই কওয়া নেই 6 ফুট লম্বা ইয়া লাশ এক औरत দুম দুম করে তার কাছে এগিয়ে গিয়ে তার হাত ধরে এক হ্যাঁচকা টান দিয়ে বললে, তুমি এখানে কেন? তুমি তো আমাকে ডরাও না, চলো বাড়ি। সুরসুর করে ছোকরা চলে গেল সেই খান্ডার বউয়ের পিছনে পিছনে। আমার চীনা বন্ধুটি আদব মাফিক মিষ্টি মৌরি হাসি হাসলেন। সাহেব খুশি হয়ে চলে গেলেন। গুটি কয়েক শুকনো নিম পাতা টেবিলের উপর ঝরে পড়ল। বন্ধু তাই দিয়ে টেবিল ক্লথের উপর আলপনা সাজাতে সাজাতে বললেন, কি গল্প! শুনে হাসির চেয়ে কান্না পায় বেশি। তারপর চোখ বন্ধ করে বললেন, চীনা গুণী আচার্য সু তাঁর প্রামাণিক শাস্ত্র গ্রন্থে লিখেছেন, একদা চীন দেশে পেপিং শহরে অত্যাচার জর্জরিত স্বামীরা এক মহতী সভার আহ্বান করেন। সভার উদ্দেশ্য কি প্রকারে নিপীড়িত স্বামীকুলকে তাদের খান্ডার খান্ডার গৃহিণীদের হাত থেকে উদ্ধার করা যায়। সভাপতি সম্মানিত আসনে বসানো হলো জাঁদরেল এক দাড়িওয়ালা অধ্যাপক মাওয়ালিকে। সারা 60টি বছর তিনি তার দজ্জাল গিন্নির হাতে অশেষ অত্যাচারে ভুগেছেন, সে কথা সকলেরই জানা ছিল। ওজস্বিনী ভাষায় গম্ভীর কণ্ঠে বজ্র নির্ঘোষে বক্তার পর বক্তা ঘণ্টার পর ঘণ্টা আপন আপন অভিজ্ঞতা বলে চলে যেতে লাগলেন। স্ত্রীলোকের অত্যাচারে দেশ গেল, ঐতিহ্য গেল, ধর্ম গেল, সব গেল। চীন দেশ হটেনটটের মুল্লুকে পরিণত হতে চলল। এর একটা প্রতিকার করতেই হবে। ধন প্রাণ সর্বস্ব দিয়ে এই অত্যাচার ঠেকাতেই হবে। এসো ভাই, একজোট হয়ে। এমন সময় বাড়ির দরওয়ান হন্তদন্ত হয়ে ছুটে এসে বলল, হুজুররা এবার আসুন, আপনাদের গৃহিণীরা কী করে সবার খবর পেয়ে গেছে। ঝাঁটা, ছেঁড়া জুতো, ভাঙা ছাতা ইত্যাদি যাবতীয় মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে এদিকে ধাওয়া করে আসছেন। যেই না শোনা আর যাবে কোথায়? জানলা দিয়েই, পেছনের দরজা দিয়েই, এমনকি ছাদ ফুটো করে দেওয়াল ভেঙে দে ছুট 3 সেকেন্ডে মিটিং সাফ, বিলকুল ঠান্ডা। কেবলমাত্র সভাপতি বসে আছেন সেই শান্ত গম্ভীর মুখ নিয়ে। তিনি বিন্দুমাত্র বিচলিত হননি। দরওয়ান তার কাছে ছুটে গিয়ে বারবার প্রণাম করে বলল, হুজুর যে সাহস দেখাচ্ছেন তার সামনে চেঙ্গিস খানও তসলিম ঠুকবে, কিন্তু
এ তো সাহস নয়, এ হচ্ছে আত্মহত্যার সামিল। গৃহিণীদের প্রসেশনের সকলের পয়লায় রয়েছেন আপনার স্ত্রী, এখনো সময় আছে, আমি আপনাকে নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। সভাপতি তবু চুপ। তখন দরওয়ান তাকে তুলে ধরতে গিয়ে দেখে তার সর্বাঙ্গ ঠান্ডা, হার্ট ফেল করে মারা গিয়েছেন। আচার্য সু থামলেন। আমি উচ্ছ্বসিত হয়ে সাধু সাধু, সাবাস সাবাস বললাম। করতালি দিতে দিতে নিবেদন করলাম, এ একটা গল্পের মতো গল্প বটে। আচার্য সু বললেন, এ বিষয়ে ভারতীয় আপ্তবাক্য কি? চোখ বন্ধ করে আল্লাহ রসুলকে স্মরণ করলুম। পীর দরবেশ গুরু ধর্ম কেউই বাদ পড়লেন না। শেষটায় মৌলা আলীর দয়া হলো। হাত জোর করে বরজলালের মতো ক্ষীণ কণ্ঠে ইমন কল্যাণ ধরলুম। শ্রী মহারাজা রাজাধিরাজ দেবেন্দ্র বিজয় মুখ কালি করে একদিন বসে আছেন ঘরের অন্ধকার কোণে। খবর পেয়ে প্রধানমন্ত্রী এসে শুধলেন, মহারাজ কুশল তো? মহারাজ রাগ আড়েন না। মন্ত্রী বিস্তর পীড়াপড়ি করাতে হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে উঠলেন, ওই রানীটা, ও কি দজ্জাল, কি খান্ডার! বাপরে বাপ, দেখলেই আমার বুকের রক্ত হিম হয়ে আসে। মন্ত্রী যেন বুক থেকে হিমালয় নেমে গেল। বললেন, ও আমি ভাবি আর কিছু। তাতে অত বিচলিত হচ্ছেন কেন মহারাজ? বউকে তো সবাই ডরাই, আমিও ডরাই, তাই বলে তো আর কেউ এরকম পাড়া ঘুম হয়ে বসে থাকে না। রাজা বললেন, ওই তুমি ফের আর একখানা গুল ঝাড়লে। মন্ত্রী বললেন, আমি প্রমাণ করতে পারি। রাজা বললেন, ধরো বাজি। কত মহারাজ? 10 লাখ। 10 লাখ? পরদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত শহরে ঢোল পেটানোর সঙ্গে হুকুম জারি হলো, বৃহস্পতিবার বেলা 5টায় শহরের তাবৎ বিবাহিত পুরুষ যেন শহরের দেওয়ালের বাইরে জমায়েত হয়। মহারাজ তাদের কাছ থেকে একটি বিষয়ে জানতে চান। লোকে লোকারণ্য, মধ্যিখানে মাচাং, তার উপরে মহারাজ আর মন্ত্রী। মন্ত্রী চেঁচিয়ে বললেন, মহারাজ জানতে চান তোমরা তোমাদের বউকে ডরাও কি না? তাই তার হয়ে আমি হুকুম দিচ্ছি, যারা বউকে ডরাও তারা পাহাড়ের দিকে সরে যাও, আর যারা ডরাও না তারা যাও নদীর দিকে। যেই না বলা, অমনি হুড়মুড় করে বাঘের সামনে গরুর পালের মতো, কালবৈশাখীর সামনে শুকনো পলাশ পাতার মতো সবাই ধাওয়া করলে পাহাড়ের দিকে। একে অন্যকে পিষে দোলে থেঁতলে 3 সেকেন্ডের ভিতর পাহাড়ের গা ভর্তি। বউকে না ডরানোর দিক বিলকুল ফর্সা না, ভুল বললুম। মাত্র একটি রোগা টিংটিংয়ে লোক সেই বিরাট মাঠের মধ্যিখানে লিকলিক করছে। মহারাজ তো অবাক। ব্যাপারটা যে এরকম দাঁড়াবে তিনি তা কল্পনাও করতে পারেননি। মন্ত্রীকে বললেন, তুমি বাজি জিতলে, এই নাও 10 লাখ, আমার হার। মন্ত্রী বললেন, দাঁড়ান মহারাজ, ওই যে একটা লোক রয়ে গেছে। মন্ত্রী তাকে হাতছানি দিয়ে ডাকলেন। কাছে এলে বললেন, তুমি যে বড় ওদিকে দাঁড়িয়ে পাহাড়ের দিকে যাওনি, বউকে ডরাও না বুঝি? লোকটা কাঁপতে কাঁপতে কাঁদো কাঁদো হয়ে বললে, অত সত্য বুঝিনি হুজুর, এখানে আসার সময় বউ আমাকে ধমকে দিয়ে বলেছিল, যেদিকে ভিড় সেদিকে খবরদার যেও না, তাই আমি ওদিকে যাইনি। আচার্য সু আমাকে আলিঙ্গন করে বললেন, ভারতবর্ষেরই জিত, তোমার গল্প যেন বাঘিনী বউ।
আমার গল্প ভয়ে পালালো। তবু আমার মনে সন্দেহ রয়ে গিয়েছে। রসিক পাঠক, তুমি বলতে পারো কোন গল্পটাকে শিরোপা দিই?